আসসালামু আলাইকুম। কিং আলফ্রেড দ্য গ্রেট, যিনি অ্যাংলো সেকশন পিরিয়ডের একজন পিসফুল কিং ছিলেন। তো আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে ডিপার্টমেন্ট অফ ইংলিশে পড়তেছি, তো আমাদেরকে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে এই প্রশ্নটা প্রায় সময় করা হয়। তো আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তাহলে প্রশ্নটা হলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড দ্য গ্রেট? ওকে, তাহলে আমাদেরকে প্রশ্নটা প্রথমে লিখতে হবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড দ্য গ্রেট? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই কোশ্চেনটাকে আমরা আজকে সামারাইজ করব ইনশাআল্লাহ। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড দ্য গ্রেট? তো কিং আলফ্রেড আমরা বুঝতে পারতেছি যে উনি একজন রাজা ছিলেন। তো এই কিং আলফ্রেড সম্পর্কে আমরা কতটুকু জানি, এতটুকু আমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখব? কিং আলফ্রেড দ্য গ্রেটের ওনার যে পরিচয় আমাদেরকে প্রথমে লিখতে হবে। তো আমরা লিখব দ্য কিং। তো প্রথমে আমরা লিখব কিং আলফ্রেড দ্য গ্রেট। উনি জন্মগ্রহণ করছিলেন 1849 to 899 AD। ওকে, হ্যাঁ, was one of the famous। এখন আমরা কেন ফেমাস দেখলাম? কারণ উনি রাজা হিসেবে বিখ্যাত ছিলেন। was one of the famous king of Anglo-Saxon England। তো আমরা কি লিখলাম? কিং আলফ্রেড দ্য গ্রেট, যিনি 849 অর্থাৎ 849 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, and he died 899 AD খ্রিস্টাব্দ। was one of the famous king, তার মানে এই পর্যন্ত ইংল্যান্ডের যতগুলো রাজা ছিলেন তাদের মধ্যে তিনিও একজন বিখ্যাত রাজা ছিলেন। হ্যাঁ, অফ অ্যাংলো সেকশন ইংল্যান্ড। আর অ্যাংলো সেকশন বলতে আমরা ওল্ড যে ইংলিশটা আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড, ওইটাকে অ্যাংলো সেকশন বলা হয়। তো এই অ্যাংলো সেকশন ইংল্যান্ডের একজন বিখ্যাত রাজা ছিলেন কে? কিং আলফ্রেড দ্য গ্রেট। তারপর আমাদেরকে আরো লিখতে হবে যে কিং আলফ্রেড দ্য গ্রেট তিনি শাসন করতেন। হি রুলড ফ্রম, তিনি শাসন করেছিলেন ফ্রম 871 to 899 AD। তার মানে তিনি 871 to 899 AD তে তিনি ইংরেজ শাসন করছিলেন, and was known not only as a warrior but also as a scholar and reformer। FORMER। তো এই জায়গায় স্কলার আগে আমরা ইচ্ছালে গ্রেটও ইউজ করতে পারি। গ্রেট স্কলার, গ্রেট SCHOLA স্কলার। তার মানে কিং আলফ্রেড দ্য গ্রেট, যিনি ইংরেজ শাসন করেছিলেন 871 to 899 AD। হ্যাঁ, তো এই সময় তিনি ইংরেজ শাসন করছেন এবং তিনি শুধুমাত্র একজন ওয়ারিয়র অর্থাৎ যোদ্ধা হিসেবেই তিনি পরিচিত বা মানে ফেমাস ছিলেন না, শুধু যোদ্ধা হিসেবে তিনি পরিচিত ছিলেন না, বাট অলসো অ্যাজ আ গ্রেট স্কলার। এখানে গ্রেট স্কলার বলতে হলো অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত, হ্যাঁ, অর্থাৎ এডুকেটেড পারসন। আ ম্যান অফ লেটার বলা হয় যাকে।
তো এডুকেটেড পারসন ছিলেন তিনি এবং রিফর্মার ছিলেন, যিনি সমাজকে কি করছিলেন, রিফর্ম করছিলেন অর্থাৎ সংস্কার করছিলেন। এরপর আমাদেরকে আরো লিখতে হবে যে কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি এই he protect his kingdom, King Alfred the Great, he protect his kingdom ওয়াসেক, তার যে কিংডম, তাদের রাজ্য ছিল সেটা নাম ছিল ওয়াসেক। আর ওই রাজ্যে আপনার ড্যান্স বিকিংসের একটা দল, তারা এই পুরো বিশ্বে তখন তাদের সাম্রাজ্য স্থাপন করার জন্য চেষ্টা করছিল। তো বিকিংস অথবা ড্যান্স তারা ইংল্যান্ডের এই কিং আলফ্রেড দ্য গ্রেটের যে রাজ্য ওয়াসেক সেখানে এসে আক্রমণ করছিল। তো তিনি তাদের সাথে ওই তার যে ভূমি, তার যে রাজ্য সেটাকে রক্ষা করছিলেন। তো এটা আমাদেরকে লিখতে হবে হি protected his kingdom। তার কিংডমের নাম কি? his kingdom, WESSEX, ওয়াসেক। কাদের থেকে তিনি রক্ষা করছেন? from the attacks of Danes, DANES, Danes অথবা ভিকিংস, ভিকিংস। হ্যাঁ, তো তাদের থেকে তিনি তার রাজ্যকে রক্ষা করছিলেন। হ্যাঁ, সরি, হ্যাঁ, তো তাদের থেকে তিনি তার রাজ্যকে রক্ষা করছিলেন এবং ফাইনালি এবং অবশেষে মেড পিস, peace with them, বলতেছেন যে কিং আলফ্রেড দ্য গ্রেট, যিনি 1871 খ্রিস্টাব্দ থেকে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত তার যে রাজ্য ওয়াসেক সেটাকে তিনি শাসন করছিলেন। তো তিনি যখন তার রাজ্যকে শাসন করতেছিলেন তখন ভিকিংস অথবা ডেন্স, যারা ডেনমার্ক, ওয়েলস এইসব রাজ্যের একটা বাহিনী ছিল। হ্যাঁ, তো তারা তার রাজ্যে এসে আক্রমণ করছিল। তো তিনি তার রাজ্যকে তাদের কাছ থেকে প্রটেক্টেড করছিলেন, রক্ষা করছিলেন এবং অবশেষে ফাইনালি মেড পিস উইথ দেম। অর্থাৎ যখন নাকি দেখতেছেন যে এই যুদ্ধের মাধ্যমে তার দেশের লস হইতেছে, মানুষ মারা যাইতেছে, অর্থনৈতিক সংকট দেখা দিতেছে, তো এই যে সমস্যাগুলো, তখন এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন, অর্থাৎ তাদের সাথেই এই একই রাজ্যে তারা বসবাস করে। তো এই বিষয়টাই এই জায়গায় উপস্থাপন করা হয়েছে যে কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি জন্মগ্রহণ করছেন 849 to 899 AD, was one of the famous king of Anglo-Saxon England. He ruled from 871 to 899 AD and was known not only as a brave warrior but also as a great scholar and reformer. He protected his kingdom Wasek from the attack of Danes, Vikings, and finally made peace with them. তো এতটুকু আমাদেরকে ইন্ট্রোডাকশন হিসাবে অবশ্যই লিখতে হবে। এরপর আমরা তার কয়েকটা কাজ লিখব, তিনি কি কি কাজ করছিলেন। তো কিং আলফ্রেড দ্য গ্রেট, ওনাকে বলা হয় দ্য ফাদার অফ প্রোজ। ওনাকে কি বলা হয়? দ্য ফাদার অফ প্রোজ, বিকজ তিনি কি করছিলেন, তিনি তার রাজ্যে ইনভাইটেড করছিলেন স্কলারদের। তো তাকে বলা হয় দ্য ফাদার অফ প্রোজ বিকজ হি এনকারেজড। তো এখন আমাদেরকে তার কিছু কাজ লিখতে হবে। তো কিং আলফ্রেড is called the father of English prose. Okay, তো ওনাকে কি বলা হয়? দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ,
এখন ইংলিশ প্রোজ বলতে আমরা কি বুঝি? তখনকার মানুষ যারা কবিতা লিখতো, তো কবিতা শুধুমাত্র যারা শিক্ষিত, যারা অনেক মেধাবী তারাই লিখতে পারতো, কারণ কবিতা লিখতে হয় কঠিন ভাষায়। আর যে প্রোজ, যে গদ্য, এগুলো সাধারণ মানুষ লিখতে পারতেন। তো ওনাকে বলা হয় দ্য ফাদার অফ প্রোজ, কারণ উনি যখন রাজ্য পরিচালনা করতেন তখন মোস্ট অফ দ্য পিপল আর নট এডুকেটেড। তো এই কারণে তিনি এই শিক্ষাটাকে বিস্তার করে দেওয়ার জন্য তিনি সর্বপ্রথম এই প্রোজ, এই সিস্টেমটা তিনি আবিষ্কার করেন। তো এই জন্য তাকে বলা হয় দ্য ফাদার অফ প্রোজ। এছাড়াও তিনি কি করছিলেন? এছাড়া তিনি এটার শিক্ষাকে বিস্তার করে দেওয়ার জন্য তিনি এই জায়গায় বলতেছেন যে কেন তাকে ফাদার অফ প্রোজ বলা? বিকজ হি ইনকারেজ, COURAG, ইনকারেজ, তিনি মানুষ কি করতেন? উৎসাহিত করতেন। কেন উৎসাহিত করতেন? টু রাইট, অথবা টু encourage the use of the English language, instead of Latin. তো তিনি কি করছিলেন? মানুষকে উৎসাহিত করছিলেন। কেন উৎসাহিত করছিলেন? যেন মানুষ ইংলিশে সবকিছু লিখতে থাকেন, আর তাদের যেই ভাষা ল্যাটিন, ওইটাকে তারা বাদ দিয়ে দেন, অথবা ল্যাটিনের বিকল্প হিসেবে যেন তারা ইংলিশ ভাষাটাকে ব্যবহার করেন। এই জন্য তিনি তাদেরকে এনকারেজ করতেন, উৎসাহী করতেন। তো এই জন্য তাকে কি বলা হয়? দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। এছাড়াও তিনি কি করছিলেন? হি স্টার্টেড many education reform. He started many educational reform, FORM, reform। তার মানে তিনি কি করছিলেন? স্টার্টেড করছিলেন, শুরু করছিলেন মেনি এডুকেশনাল রিফর্ম, অর্থাৎ শিক্ষা সংস্কার। রিফর্ম মানে কি? সংস্কার। তো তিনি এই সংস্কারও শুরু করছিলেন এবং কি করছিলেন? অ্যান্ড ওয়ান্টেড টু হিজ পিপল, এবং তিনি চেয়েছিলেন অ্যান্ড ওয়ান্টেড টু হিজ পিপল to learn so that they learn and teach। তো তিনি বলতেছেন, তো এই যে কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি তার পিপলদেরকে কি করতেন? উৎসাহী করতেন। কেন উৎসাহী করতেন? যেন তারা ল্যাটিনের পরিবর্তে ইংলিশ ভাষা ইউজ করে। এবং তিনি শুরু করছিলেন মেনি এডুকেশনাল রিফর্ম, অনেক শিক্ষা সংস্কার তিনি শুরু করছিলেন। এবং তিনি চাইতেন যেন তার জনগণ যেন তারা শিখেন এবং শিখান, অর্থাৎ যেন মানুষ শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করেন, শুধু কাজ করবে, খাইবে, এরকম যেন না হয়, সবাই যেন শিখতে পারে। তো এই জন্য তিনি মানুষদেরকে উৎসাহী করতেন এবং সেটা তিনি মনে প্রাণে সেটাকে আশা করতেন। হ্যাঁ, এছাড়াও তিনি কি করছিলেন? হি ইনভাইটেড স্কলার্স টু হিজ কোর্ট, হ্যাঁ, and himself, এবং himself যেন তারা ট্রান্সলেট করে ল্যাটিন ইনটু ইংলিশ, অথবা যেন তারা কনভার্ট করে ল্যাটিন ইনটু ইংলিশ। এই জন্য তিনি কি করছিলেন? তার কোর্টের মধ্যে তিনি যে স্কলার্স আছিল তাদেরকে তিনি সেখানে ইনভাইটেড করছিলেন। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? হি ইনভাইটেড scholars to his court and
টু হিজ কোর্ট, এবং তিনি তাদেরকে বলছিলেন যে ট্রান্সলেটেড করার জন্য, অ্যান্ড হিমসেলফ, এবং হিমসেলফ ট্রান্সলেটেড, TRANS, translated Latin several or many Latin books into English. ওকে, তিনি কি করছিলেন? অনেক স্কলারদেরকে তার কোর্টে ইনভাইটেড করছিলেন। কেন ইনভাইটেড করছিলেন? যেন তারা যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা যে বইগুলো আছে গ্রিকের, ওই বইগুলো ইংলিশে ট্রান্সলেট করে, যেন সাধারণ মানুষ শিক্ষিত হইতে পারে। তো এর মধ্যে ইনক্লুডিং একটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে ইনক্লুডিং দ্য কনসোলেশন অফ ফিলোসফি, ইনক্লুডিং দ্য কনসোলেশন অফ ফিলোসফি। এই বইটা সেটার একটা অন্তর্ভুক্ত আর কি। তো এই বইটাকে ট্রান্সলেট করা হয়েছিল। তো তিনি এখানেও একটা বিশাল বড় একটা অবদান রাখছিলেন। এছাড়াও তিনি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল প্রতিষ্ঠা করছিলেন। তার এখানে আমাদের কি লিখতে হবে? হি অলসো বিগেন দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। ওকে, তো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল তিনি শুরু করছিলেন। তো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল হইল হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট রেকর্ড, historical important record রেকর্ড দ্যাট, যেটা মানে ইনক্লুডেড ছিল আর্লি ইংল্যান্ডের অনেক ইম্পর্টেন্ট ইভেন্টস আর কি। হিস্টোরিক্যাল রেকর্ড অফ ইম্পর্টেন্ট important event in early England অথবা of early England। তো এই কাজটা তিনি করছিলেন। তিনি কি করছিলেন? দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এটা তিনি এস্টাবলিশ করছিলেন। এখানে কি ছিল? হিস্টোরিক্যাল রেকর্ড অফ ইম্পর্টেন্ট ইভেন্টস অফ আর্লি ইংল্যান্ড। আর্লি ইংল্যান্ডের যেই ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো আছে সেগুলো এখানে ইনক্লুডেড করা হয়েছিল। তো এগুলো ছিল তার যেই বিখ্যাত কাজগুলো। তো তার এই বিখ্যাত কাজগুলো দ্বারা কি হয়েছিল? তখনকার সময়ে মানুষ শিক্ষিত হইতে পারছিল, আর তখনকার সময় মানুষ শিক্ষিত হওয়ার কারণে কিন্তু আজকে ইংলিশের এত জয় জয়কার। সবাই ইংলিশ নিয়ে আপনার স্টাডি করতেছে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তখন থেকে শুরু হয়েছে। তো কিং আলফ্রেড দ্য গ্রেট যদি মানুষকে শিক্ষিত করার উদ্যোগে না হইতো, তাহলে ইংলিশ আজকে যে জায়গায় আছে হয়তোবা এত দূর পর্যন্ত এখনো আসতে পারতো না। তো এই বিষয়টা ওই জায়গায় উপস্থাপন করা হয়েছে। তো এখানে আমাদের লিখতে হবে থ্রো his love for learning and peace, যেটার কারণে কি হয়েছিল? কিং আলফ্রেড তিনি কি করতে পারছেন? তিনি প্রিজার্ভ করতে পারছেন। তিনি কি করতে পারছেন? কিং আলফ্রেড হেল্পড টু প্রিজার্ভ
helped to preserve, preserved, preserved মানে কি, তিনি এখানে সংরক্ষণ করতে পারছেন ইংলিশ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কালচার অ্যান্ড লিটারেচার। ওকে, লিটারেচার। তো কি হয়েছে, তার যে ভালোবাসা কিসের প্রতি, লার্নিং অ্যান্ড পিস। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য কিং আলফ্রেড হেল্প টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে হেল্প করছেন, কি সংরক্ষণ করতে হেল্প করছেন, ইংলিশ কালচার অ্যান্ড লিটারেচার। ওকে, তো এটা ছিল তার অবদান। তো এই অবদানগুলো কখন হয়েছিল, ইন ডিউরিং দ্য ডিফিকাল্ট টাইমস, difficult times, okay, during the difficult times, ওই সময়, যেই সময় ইংলিশের ওইরকম ভালো কোনো স্থান ছিল না, হ্যাঁ, ওই সময় তার যেই শান্তিপূর্ণ এবং শিক্ষার প্রতি অনুরাগী এই যে গুণটা, এই গুণটা প্রিজার্ভ করছেন, সংরক্ষণ করছেন। কি সংরক্ষণ করছেন, তাদের যে কালচার এবং তাদের যে লিটারেচার, এগুলো সংরক্ষণ করছেন। যদি আমরা এগুলো ইন শর্টে আলোচনা করি, যদি এগুলো আমরা আলোচনা করি, তাহলে আমরা কি বলতে পারি, ইন শর্টে আলোচনা করলে এখানে আমরা দেখতে পারি কিং আলফ্রেডের ওয়াজ বথ, কিং আলফ্রেড, ইন শর্ট যদি আমরা ইন শর্টে আলোচনা করি, কিং আলফ্রেড ওয়াজ বথ আ উইশ অ্যান্ড a man of letters, তো যদি আমরা ইন শর্ট আলোচনা করি তাহলে আমরা কি বলতে পারি, যে কিং আলফ্রেড ওয়াজ both a wish and a man of letters, এবং তাকে আমরা বলতে পারি whose works, তার যে কাজগুলো সেগুলো কি করছে, লেড, ফলাফল প্রদান করছেন, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তা ফলাফল পড়াচ্ছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অথবা দ্য ফাউন্ডেশন, অর foundation for English prose or culture, for English prose and culture, তো আমরা কি শিখলাম, যে কিং আলফ্রেড ওয়াজ both a wish and a man of letters। ম্যান অফ লেটার্স কাদেরকে বলা হয়, ম্যান অফ লেটার্স বলতে ওই সকল মানুষদেরকে বলা হয় যারা খুবই শিক্ষিত ছিলেন, খুবই জ্ঞানী ছিলেন, এবং শাসক হিসাবে পুরো পৃথিবী জুড়ে যাদের একটা প্রভাব বিস্তার করতে পারছেন। তো এই যে মানুষগুলো, তাদেরকে বলা হয় ল্যান্ড অফ লেটার্স। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শিক্ষিত ছিলেন, তিনি এরকম কোনো স্থান নাই সাহিত্যে যে জায়গায় উনি প্রভাব ফেলান নাই। তো এই যে লোকগুলো, এদেরকে ম্যান অফ লেটার্স বলা হয়। হুজ ওয়ার্ক লেড, যাদের কাজগুলো রাইখা গেছেন, দ্য ল্যাঙ্গুয়েজ অর ফাউন্ডেশন ফর ইংলিশ প্রোজ অ্যান্ড কালচার। তো ইংলিশ প্রোজ অ্যান্ড কালচার যে ফাউন্ডেশন অথবা যে ভাষা, এই ভাষার এই যে প্রোজ অ্যান্ড কালচার, এগুলো তাদেরকে সেগুলো রাইখে গেছেন। হ্যাঁ, তো এটা ছিল অ্যান্ড কালচার অ্যান্ড, এখানে আপনি এডুকেশনে উপস্থাপন করতে পারেন। তো এতটুকুই ছিল কিং আলফ্রেড দ্য গ্রেটের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।